আসসালামু আলাইকুম। এটি হচ্ছে ধারাবাহিক HTML সিরিজের পঞ্চম পর্ব। আপনি যদি এর আগের পর্বগুলি মিস করে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশন থেকে আগের পর্বগুলো দেখে আসার জন্য। আমরা গত পর্বে এতটুকু দেখেছিলাম একটা ইমেজকে কিভাবে শো করাতে হয়। এখন আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে ইউটিউব থেকে একটা ভিডিও শো করাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমরা youtube.com এ যাব। youtube.com থেকে আমরা এই ভিডিওটাই শো করাবো। ধরেন সেক্ষেত্রে আপনি এই ভিডিওতে আসবেন, তারপর শেয়ার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। দেন আপনাকে যেটা করতে হবে ইনভাইটেড এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কপিতে ক্লিক করে এখানের কোডগুলো হচ্ছে আপনি কপি করে নেবেন। নেওয়ার পর এই ভিডিওটা আপনার ওয়েবসাইটের যেখানে শো করতে চাচ্ছেন ঠিক সেখানেই আপনি পেস্ট করে দেবেন। আমি চাচ্ছিলাম ইমেজের নিচে হচ্ছে একটা ভিডিও শো করবে, এটা পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে। দেন আমাদের ওয়েবসাইটে যদি আমরা চলে যাই, দেখেন আমাদের ওয়েবসাইটে অলরেডি হচ্ছে ইউটিউবের যে ভিডিও সেটা চলে আসছে। এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ ব্যবহার করে করা হয়েছে, সেটা হচ্ছে iframe নামে হচ্ছে একটা HTML এর ট্যাগ রয়েছে, এটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এই iframe ট্যাগটা ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন। জাস্ট আপনাকে এই src-র জায়গায় হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছিলাম হচ্ছে মনে করেন এই যে এই ওয়েবসাইটটাকে আমি শো করাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট src-র জায়গায় হচ্ছে আপনি এই যে সোর্স মানে হচ্ছে লোকেশন। এর আগে আপনি ইমেজ যখন লোড করেছিলেন তখন সেটা শিখেছিলেন অ্যাট্রিবিউটটা সম্পর্কে। আমি লোকেশনটা যদি এই ওয়েবসাইটের দিই, আমরা যেই ওয়েবসাইটে আসছি, আপনি চাইলে এখান থেকে HTML CSS জাভাস্ক্রিপ্ট সব কিছু এই ওয়েবসাইট থেকে শিখতে পারেন। অথবা আরেকটা জনপ্রিয় ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে W3 স্কুল, সেখান থেকেও শিখে নিতে পারেন। আমার ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনারা হচ্ছে এখান থেকে যে ডকুমেন্টেশনগুলো আছে এগুলো পড়তে পারেন। অর্থাৎ এগুলাকে আপনি একটা বই হিসেবে ব্যবহার করবেন, আর আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে হচ্ছে একটা টিচারের যে ক্লাসের যে টিচার একজন টিচার হিসেবে ব্যবহার করবেন। আপনাকে যে শুধু আমার ভিডিওগুলো দেখতে হবে সেটাও না, আপনি চাইলে ইউটিউব থেকে অন্যদের ভিডিওগুলো দেখতে পারেন। আমি কিন্তু আপনাকে বলবো যার ভিডিওগুলো দেখবেন, যার HTML সিরিজ মনে করেন আমারটা শুরু করছেন, তো চেষ্টা করবেন প্রথমে আমার HTML সিরিজটা শেষ করার জন্য। এরপরে অন্য আরেকজন শিক্ষকের কাছে যাবেন অথবা অন্য আরেকটা চ্যানেলকে আপনি ফলো করবেন। প্রথম হচ্ছে আপনি কারো ভিডিও যখন দেখা শুরু করবেন তখন হচ্ছে একবারে পুরো হচ্ছে সিরিজটা হচ্ছে শেষ করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি ওগুলো নিয়ে কথা বলতেছি না। এখন চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটে হচ্ছে ওয়েবসাইটটা শো করবে। দেখেন ওয়েবসাইট সেটা কিন্তু শো করতে, এখানে একটু ছোটো করে শো করতেছে, কারণ হচ্ছে এখানে উইডটা যদি আমরা একটু বাড়াই দিই সেক্ষেত্রে দেখা যাবে। এই দেখেন উইড নামে একটা অ্যাক্টিভিটি এখানে আছে। আমি চাচ্ছিলাম হচ্ছে এটা ধরেন 1160 পিক্সেল হবে, অনেক বড় হয়ে যাবে দেখেন। তো আপনি চাইলে ফুল স্ক্রিন শো করাতে পারেন। তো এইভাবে অন্য একটা ওয়েবসাইটকেও হচ্ছে শো করাতে পারেন। আমি iframe নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতেছি না। যখন আমরা অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করবো HTML, তখন আরও বিস্তারিত আলোচনা করবো iframe নিয়ে এবং কিভাবে ভিডিও শো করাতে হয়, অডিও শো করাতে হয়। এখন আমরা HTML এর একটা গুরুত্বপূর্ণ ফিচার দেখবো, সেটা হচ্ছে HTML লিস্ট। সেটা কিভাবে HTML এর সচরাচর হচ্ছে আপনার 3 ধরনের লিস্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো সেখান থেকে সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, আমি লিস্টের কথা যদি একটু বলি, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, এই যে এদিকে দেখতে পাচ্ছেন না, এদিকে উপরে এগুলা না, একদিকে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন মনে করেন এগুলো হচ্ছে একটা লিস্ট। আমি যদি বেসিক HTML এটাকে যদি লিস্ট ধরে নিই, তাহলে এখানে লিস্টের এগুলো হচ্ছে নিচেগুলো হচ্ছে লিস্টের আইটেম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একটা লিস্টের আইটেম। তো এটা হচ্ছে ধরেন একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, আনঅর্ডার লিস্টটা শুরু হয়েছে ইউ দিয়ে আন, এল দিয়ে লিস্ট, এভাবে লিখবেন। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের যে ট্যাগ মার্কআপ সেটা। আমি বলছি প্রতিটি হচ্ছে লিস্টে কি থাকে, কতগুলো আইটেম থাকে। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে লিস্ট আইটেমের জন্য li। এখানে আপনি যা ইচ্ছে তাই লিখবেন। যে মনে করেন এখানে লিখবো আমি HTML, এদিকে আপনি এই যে লিস্টের আগে একটা মনে করেন হেডিং দিয়ে দিলেন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন নামে একটা হেডিং দিয়ে দিলেন। তাহলে ওয়েব ডিজাইনের জন্য কী কী প্রয়োজন হবে, HTML প্রয়োজন হবে, তারপর ধরেন CSS প্রয়োজন হবে, জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হবে, তারপর ধরেন PHP প্রয়োজন হবে,
আপনি আরও অন্য কিছু লিখতে পারেন। আমি এতটুকু লিখে যদি আমি সেভ করি, দেন যদি এখানে আসি, দেখেন এটা হচ্ছে লিস্ট আকারে। প্রথম হচ্ছে এই যে এদিকে যেমন একটা যে হেডিং দেখতে পাচ্ছেন, এটা শো হয়েছে, যদিও বা ডিজাইনটা এটার মতো হয় নাই, কারণ এটাতে সিএসএস ব্যবহার করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। এখন আমরা এইচটিএমএল দিয়ে করতেছি। তারপর হচ্ছে নিচে হচ্ছে আনঅর্ডার লিস্ট আকারে কিন্তু আমরা যেগুলো লিখছি সেগুলো এখানে শো করতেছে। আপনি চাইলে এই ট্যাগের মাঝখানে হচ্ছে আরও অন্য কিছু লিখতে পারবেন, লিঙ্কিং করে দিতে পারবেন। ওইখানে যেমন লিঙ্ক করা আছে, এভাবে লিঙ্ক করে দিয়ে এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি লিখতে পারবেন। তো তখন হচ্ছে এইচটিএমএল নামে যে পেজটা ছিল সেই পেজে চলে যাবে। আমাদের এইচটিএমএল পেজটা হচ্ছে মনে হয় এইচটিএমএল এর জন্য এই পেজটা লেখা হয়েছিল। আমি এই লিঙ্কটা কপি করে যদি এখানে পেস্ট করে দিই, তাহলে সেক্ষেত্রেও হবে। যদি দেখেন এখন এখানে ক্লিক করলে এইচটিএমএল এ চলে যাবে। যদি আমাদের পেজগুলো লোকেশনটা হচ্ছে, আচ্ছা এখানে পেজেস একটা বাড়াইছিলাম, আচ্ছা এতটুকু। এখন এখানে যখন ক্লিক করব, দেখেন আচ্ছা আমরা এতটুকু আসলাম। এতটুকু এসে এইচটিএমএল এ যদি ক্লিক করি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এইচটিএমএল এ ক্লিক করলে এইচটিএমএল পেজে নিয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা লিঙ্কিং করতে পারেন লিস্টের মধ্যেও, ওইখানে যেভাবে লিঙ্ক করা আছে যেমন এখানে। তো লিঙ্ক নিয়ে আমি তো বিস্তারিত এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম, এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি না। তো আপনি চাচ্ছেন হচ্ছে একটা অর্ডার লিস্ট করবেন। অর্ডার লিস্টটা হচ্ছে ঠিক একই রকম। আপনি জাস্ট এই কোডগুলো কপি করে পেস্ট করে দিন। জাস্ট আপনাকে ইউএল এর জায়গায় লিখতে হবে শুধু হচ্ছে ওএল, অর্ডার লিস্ট। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, সেভ দিই, দেখেন যখন আমরা অর্ডার লিস্টটা লিখছি সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে 1 2 3 এভাবে হচ্ছে অর্ডার আকারে শো করতেছে। আর যখন আনঅর্ডার লিস্টে ব্যবহার করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে মানে কোনো ধরনের অর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ 1 2 3 এভাবে কোনো ধরনের অর্ডার আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য। আমরা যখন সচরাচর কাজ করব, জাস্ট আনঅর্ডার লিস্ট যেটি আছে এটাকে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকবো। তো আমরা যখন এইচটিএমএল শেষ করে বেসিক সিএসএস শেষ করবো, তারপর হচ্ছে আমরা রিয়েল লাইফ কতগুলো হচ্ছে প্রজেক্ট করে দেখবো, যেমন এই ধরনের ওয়েবসাইটগুলো কীভাবে তৈরি করতে হয়, ইউটিউবের মতো একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, এই ধরনের আমরা কতগুলো প্রজেক্ট করে দেখব। তো আজকের আলোচনা এতটুকুই। আর আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমি আজকে আলোচনা করেছি কি, এখানে হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করেছি, ডেফিনেশন লিস্ট নিয়ে আলোচনা করিনি। সেটা হচ্ছে আপনারা W3 স্কুল অথবা যে কোনো এই ওয়েবসাইটটা থেকে আপনারা হচ্ছে এটা শিখে নিতে পারেন। আমি এটা নিয়ে আলোচনা করি নাই, কারণ হচ্ছে আমি জাস্ট এটা যদি আমি কপি করবো, এখানে দেখাই আপনাদেরকে একটু করে, এখানে কপি আর পেস্ট, এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এটা তেমন বেশি ব্যবহার করা হয় না। প্রথম হচ্ছে ডেফিনেশন লিস্টের জন্য একটা হচ্ছে ডিএল হবে, এই ট্যাগের মধ্যে হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে ডেফিনেশন টার্ম, তারপর হচ্ছে একটা হচ্ছে ডেফিনেশন ডিসক্রিপশন। যেমন এটা হচ্ছে ব্র্যান্ড, তো ব্র্যান্ড নিয়ে কিছু কথা লেখা হয়েছে। এটা হচ্ছে মনে করেন কপি নিয়ে দিকে কপির যে ডেফিনেশন সেটা দেওয়া হয়েছে। এটাকে সেভ করে যদি আমাদের ব্রাউজারে যদি আসি, তাহলে আমরা দেখতে পাই এই যে এইভাবে শো করা আর কি। তো এইভাবে যদি কোনো কিছু শো করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেফিনেশন যে মার্কআপ সেটাকে ব্যবহার করবেন। সচরাচর হচ্ছে ডেফিনেশন লিস্টে তেমন বেশি ব্যবহার করা হয় না, সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে আনঅর্ডার লিস্টটা। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।